নেটওয়ার্কিং অ্যান্ড ফান্ডিং এই জায়গাটা আমি আরেকটু বলতে চাই যে মোস্ট অফ দ্য এন্টারপ্রেনিউর যারা এখন তো তাও ভিসি ফান্ড আছে, তাই না? আগে তো একটা ওরকম সুযোগও ছিল না। সো মোস্ট অফ দ্য মানুষের ভিসি ফান্ড থাকলেও আবার যে সবাইকে দেওয়ার জন্য তারা বসে আছে তাও তো না। আমাকে তো কোয়ালিফাইড হইতে হবে। বাট একটা সময় এবং লম্বা একটা সময় ধরেই মানুষের এটা কমপ্লেইন যে, "ভাই আমার তো অনেক আইডিয়া আছে, বাট নো ওয়ান ইজ ফান্ডিং মি।" ফান্ডটাই সমস্যা। তাদের চ্যালেঞ্জ জিজ্ঞেস করলে মোস্টলি বলবে ফান্ড। সেখানে আপনি নিজের নেটওয়ার্কের ভিতরেই ফান্ডটাকে ম্যানেজ করে ফেলেছিলেন। আর এই যে যারা বলতেছে ভাই ফান্ড নাই, ক্রাইসিস অ্যান্ড মানুষের কাছে চাইলে টাকা পাওয়া যাচ্ছে না। এটি কি তার পরিস্থিতির সমস্যা না এটা তারই সমস্যা? না, এটা আমার কাছে মনে হয় যে অনেকগুলো সমস্যা। ১ম কথা হচ্ছে যে আপনাকে কিন্তু আপনি যখন যেখানে চলাচল করবেন, ফ্যামিলির কথা বলি, বন্ধু-বান্ধব কথা বলি, আপনার কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে আপনার কনফিডেন্সটা ডেভেলপ করতে হবে। তাদেরকে হুম, ট্রাস্ট করতে হবে যে না, হুম, হুম, সোহাগ ইজ রিয়েলি কনফিডেন্ট। সে আর যাই হোক, সে যদি প্রবলেমেও পড়ে সে কিন্তু আমার টাকাটাকে ব্যাক করে দিবে। এই কনফিডেন্সটা কিন্তু একটা বড় রকমের কিন্তু একটা, আমি মনে করি এর থেকে বড় হুম, পুঁজি আর নাই। তো এটা কিন্তু আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় জীবনে যেটা আমি অর্জন করে আসছি। হুম, হুম, কারণ আমার কাছে কোনো বন্ধু-বান্ধব কোনোদিন বলতে পারবে না যে কারো কাছ থেকে আমি ৫ টি টাকা নিয়ে তাকে আমি ফেরত দেইনি। সো এটা হচ্ছে ১ নাম্বার। ২য় কথা হচ্ছে যে আপনি প্রত্যেকটা লোককে রিকগনাইজ করছেন কিনা। মানুষ কিন্তু আপনার কাছ থেকে কিন্তু অনেক কিছু চাবে না। আপনি ব্যক্তিগতভাবে যখন বাজারে হুম, যান, তখন কিন্তু মানুষ কিন্তু আপনার কাছ থেকে অর্থ চাবে না। মানুষ চাবে আপনি তাকে সম্মান দিচ্ছেন কিনা। হুম, হুম, বা আপনাকে রিকগনাইজ করতে পারছেন কিনা বা রিকল হুম, করতে পারছেন কিনা। এটাও কিন্তু আমি মনে করি অবচেতন মনে হইলেও এগুলো কিন্তু কিছুটা ফ্যামিলি থেকেও কিন্তু কিছুটা আমি মানুষ বলব। লার্ন যেমন করে। আমি যেমন হয়তো বলি ব্যবসাটা আমি বাবার কাছ থেকে শিখছি। আচরণটা কিন্তু আবার আমি মায়ের কাছ থেকে শিখছি। আচ্ছা। যে আচরণটা কিভাবে মায়ের কাছে শিখছি সেটা কিন্তু ছোটকাল থেকেই মা একটা কথা সবসময় আমাকে বলতো, আমাদেরকে ভাই-বোনদেরকে বলতো যে, "পেশেন্স, যে তোমরা একটু ধৈর্য ধরো। তুমি হয়তো ভাবছো আজকে তুমি এটা হারাচ্ছ। কালকে তোমার জন্য কিন্তু সৃষ্টিকর্তা বা আল্লাহ পাক এমন কিছু রাখছে তুমি তো জানো না। তো এত অধৈর্য হচ্ছ কেন?" তো এটা কিন্তু ওনার এই ডায়ালগটা কিন্তু ছোটকাল থেকে উনি খুব সিরিয়াসলি আমাদের কিন্তু মোটিভেট করতো। 1992 তে যখন একটু ভালো করছিলাম, তখন কিন্তু আমার সমস্ত অর্থ কিন্তু আমার ছিনতাই হয়ে গেল। যেটা সমস্ত আমি তো হয়। একবারে কিভাবে? একেবারে ক্যাশ টাকা আমি নিয়ে আমি যাবো। কারণ ক্যাশ টাকা পাঠাবো, কারণ আমি গুডস আনবো, ইম্পোর্ট করব। সুতরাং টাকাটা ক্যাশ তুলে নিলাম। ক্যাশটা তুলে নিয়ে ব্যাংক থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমার টোটাল টাকাটা যেটাই হয় খুব ব্যাড লাকিলি বলা যায় যে পিস্তল ঠেকেই টাকাটা নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর কিন্তু আমার কিন্তু ব্যাংকে আর কোনো টাকা নেই। কারণ আমি সব ক্যাশ টাকাটা তুলে নিছি। তো তখন কিন্তু আমার একটা যে আমি তো পুরো রাত্রে ঘুমাইছি। ভাবলাম যে আমার দ্বারা তো আর হবে না, আমি তো শেষ। তো এনিওয়ে আমার কাছে একটা জিনিস হঠাৎ করে ভোর রাত্রে বা সকালবেলা মনে হলো যে হোয়াট আই লস্ট? মানি? আমার কি রেপুটেশন লস হইছে? না। আমি যে এতদিন নেটওয়ার্ক ডেভেলপ করলাম সেটা লস হইছে? নো। আমি তো একটা কনফিডেন্স এবং ট্রাস্ট ডেভেলপ করছি সাপ্লায়ারে। সেটা কি নষ্ট হইছে? না। তাহলে আল্টিমেটলি নষ্ট হলো কি? মানি। তো এটা কি? এটা তো টাকা, এটা তো কাগজ। হুম, হুম, আমার তো অন্য কিছু চাই না। আমার তো ব্যবসা তো আছে। হুম, হুম, রাস্তায় নামলে কি কেউ আমার কলার ধরবে যে, "এই বেটা আমার টাকা দিচ্ছিস না কেন?" না, কেউ তো ধরবে না। তো টাকাটা কার? টাকাটা তো আমারই। তাহলে তো কারো কোনো পাওনা-দেনা নাই। তো এত মন খারাপ হচ্ছে কেন? তো এটা আবার ভাবলাম আবারও তো যাই হোক টাকা তো আবারও হলো যে না নিজেকে নিজে হুম, অনেকক্ষণ নিজের সাথে নিজে যুদ্ধ করলাম। যুদ্ধ করার পরে একটা সময় রিয়ালাইজ হলো না আমি সম্ভবত এটা আমার একটা পরীক্ষা। আমি দাঁড়াইতে পারি কিনা। হুম, হুম, বা কোনো কিছু এইটা তো সারা জীবনই হবে। আজকে এমন হইলো 92 তে এটা তো আমার সারা জীবনে আমাকে এই চ্যালেঞ্জ ফেস করতে হবে। সো হুম, আমাকে অ্যাবসর্ব করতে হবে। এটা ভাবার পরে হঠাৎ করে মাথায় আসলো আচ্ছা আমি তো সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করি। তো একটা কাজ করি না যে তখন তো কি বলে সেই ডায়াল ফোনটা দিলাম অফিসে। গিয়ে ফোনটা দিয়ে বললাম, "ট্রাভেল এজেন্সি আমাকে একটা টিকেট দিবা?" তো বলল, "আপনি তো সবসময় ক্যাশ টাকা দিয়ে নেন। আমরা তো আসলে আপনি তো বাকি নেন।" ভাই আমি পয়সা দিতে পারব না। আর সিঙ্গাপুরে তখন ভিসা লাগতো না। সো আমি ঐদিন প্ল্যান করে ঐদিনই টিকেটে ঐদিন রাত্রে ফ্লাই করি। ফ্লাই করে ভাবলাম যে লেটস সি আমি তো যাদের কাছে সাপ্লায়ার থেকে আনি দেখি না ওদের কাছে তো সিম্প্যাথি পেতেও পারি। গিয়েই ওদের একজনকে তাইওয়ানিজ আরকি তাকে বললাম যে ওর নাম ছিল উইলি। উইলি আমি তো আমার এই কাহিনী। তো বলল, "তুমি রাত্রে আসো ইয়েতে ওই মেরিনা বেতে ওখানে আমরা ডিনার করব।" তো ডিনার করতে গিয়ে ওরা যেটা হয় ওরা তো একটু ড্রিংকস করে। আমি স্বাভাবিকভাবেই আল্লাহর কাছে শুকরিয়া যে আগে থেকেই কেয়ারফুল। ওরাও জানে আমি ড্রিংক করি না। তো ও ড্রিংক করতেছে আমি ওর বললাম যে, "তুমি আমার কাহিনীটা শুনো।" বলল, "বলো।" আমি বললাম যে, "এই ব্যাপার আমি সব টাকা লস করে ফেলছি। আমাকে তুমি একটু ক্রেডিট দিতে হবে।" ও বলল, "কোনো অসুবিধা নেই। তুমি পাবা। কত চাও?" তা আমি বললাম যে, "তুমি এখন তো মনে হয় তোমার মাথা ঠিক নাই।" কয়, "No, I'm okay." আমি বলছি, "No." তো আমি বললাম যে, "তুমি সকালে অফিসে আসবে।" কয়, "আচ্ছা ঠিক আছে সকালে অফিসে আসো।" তো সকালে অফিসে যেয়ে বলার পরে আমি বলছি, "কালকে তোমার মাথা ঠিক ছিল না?" কয়, "না, আমার মাথা ঠিক ছিল। তুমি আমার কাছে ক্রেডিট ফ্যাসিলিটি চেয়েছো, তাই না?" তো আমি বলছি, "হ্যাঁ।" "তো তুমি কি আমাকে ট্রাস্ট করো?" বলল, "হ্যাঁ, আমি তোমাকে ট্রাস্ট করি।" "তো তুমি কত চাও?" আমি বলি, "তুমি আমাকে কত দিতে পারবা?"
বলে আপ টু ইউ। তো আমার টাকা লস হচ্ছে 10 লাখ টাকা। সে আমাকে যে প্রোডাক্ট দিল, ওই প্রোডাক্ট সেল করে আমার প্রফিট হচ্ছে 2.1 মিলিয়ন, এবং তাও 26 দিনের সম্ভবত। তো এখন দেখেন, আমার যদি 10 লাখ টাকা যদি সেদিন চিন্তাই না হতো, তাহলে আমি আজকে এই অবস্থানে আসতাম না। কারণ কেন? আমার 26 দিনের মাথায় প্রফিট হলো 2.1 মিলিয়ন, মানে 21 লাখ টাকা। এই 21 লাখ টাকা দিয়ে আমি প্রথম ভাবলাম, জীবনে মানুষের কিছু শখ থাকে না? আমারও তখন একটা শখ ছিল। তখন ঢাকায় টাউনে স্কাইরুপ গাড়িগুলো সবাই চলতো। সবাই মানে যাদের অ্যাফোর্ড করার ক্যাপাবিলিটি। তো আমার খুব শখ ছিল, কোনোদিন যদি পয়সা হয় তাহলে এই গাড়িটা কিনবো। তো এখন টাকা হওয়ার পরে প্রথম জানলাম এই গাড়িটার প্রাইস কত, বলে 12-13 লাখ টাকা। এটা পোর্ট থেকে ওদিকে কিনা, ঢাকা থেকে কিনলে একটু বেশি হবে। চলে গেলাম পোর্টে, গিয়া পোর্ট থেকে একজনকে ক্যাশ টাকা দিয়ে 11 লাখ বা 12 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে নিলাম। তখন কিনে আমি ভাবলাম যে আমার এখন একটা প্ল্যান হলো, একটা শোরুম নিব। তখন শোরুমে কলাবাগান অ্যাডভান্স করলাম। তখন কিন্তু আমার ব্যাংকে ক্যাশ ডিপোজিট হচ্ছে 45 or 50 লাখ টাকা, মানে যেটা সলিড পড়ে আছে, যে টাকাটা আমি সুপার স্টোরে কাজে লাগালাম। এখন আমার বন্ধুরা কিন্তু অনেকেই আমাকে বুদ্ধি দিল যে তুমি এইটা 5 লাখ টাকা করে পান্থপথে জায়গা কিনতে পারবা, 8 কাঠার একটা জায়গা 5/40 কিনে ফেলো। শেলটেকের যে বিল্ডিংটা, এই জায়গাটা তখন 8 কাঠা বা 10 কাঠা, আমার একজাক্ট মনে নাই। আচ্ছা। বলো যে এই জায়গাটা কিনে, ওটা তখন খালি। আমার মাথায় আসলো যে আমি তো একজন ব্যবসায়ী, আমি যদি জায়গাটা কিনে ফেলি তাহলে আমার টাকাটা ইনভেস্ট হয়ে গেল, এবং এই টাকার পিছনে আবার লোন নাও, বাড়ি বানাও, আমার লাইফটা শেষ হয়ে যাবে। না রে ভাই, আমি ব্যবসায়ী করি। তো ব্যবসা করতে এসে কলাবাগান সুপারস্টার যখন ডেকোরেশন করতে গেলাম, তখন ভাবলাম যে প্রথম একজন প্রফেশনাল, সেই আমলে 94 একজন প্রফেশনাল আর্কিটেক্ট, বুয়েটের একটা ছাত্র, যে এখন অনেক বড় আর্কিটেক্ট, আমি তার নাম বলতে চাই না, মানে তাকে আমি তখন, সে ফাইনাল ইয়ারের ছাত্র, তাকে বললাম, সে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড, তাকে বললাম যে তুমি আমার এটা ডিজাইন করে দাও। এবং বেচারা আর্কিটেক্ট তো আপনি জানেনই যে আর্কিটেক্টরা কিন্তু তাদের কিছু প্যাটার্ন আছে, তারা কিন্তু এটা ভালো কাজ করতে গিয়ে তারা কিন্তু খুব একটা পয়সার দিকে তাকায় না। এখন আমার ওই শোরুম ডেকোরেশনের পিছনে চলে গেল প্রায় 50 লাখ টাকা। তারপরে তো সেখানে অ্যাডভান্সের টাকা, এটা মিলিয়ে অলরেডি আমি আবার ব্যাংক্রাফট না, মানে ফাইন্যান্সিয়ালি আমি ফিনিশ হয়ে গেলাম। এখন শোরুম তো খুব সুন্দর হইলো, কিন্তু পুঁজি তো আমার নাই। তা আমি এখন আবার কি ওদের কাছে ক্রেডিট ফ্যাসিলিটি চাইতে যাব? তখন আবার ভাবলাম, আচ্ছা আমি এত সুন্দর একটা শোরুম করলাম, সো আমার তো মার্কেট রেপুটেশন হাই, সো লেটস ট্রাই। এবার লোকালি সবাইরে ফোন করলাম, যারা যারা আছে। আমি সব কোম্পানি, ইভেন ফ্লোরা, আমার মনে হচ্ছে আফতাব ভাইয়ের কোম্পানি, তারপরে জেন অ্যাসোসিয়েট, এটা তো এখনো আছে। মানে এরাই এই 3-4 জনই ঢাকায় মোটামুটি তখন, ফ্লোরা, এনিওয়ে আরো কয়েকটা ফার্ম ছিল, ওরা নাই এখন। ইনফোটেক ছিল, সাদুল্লাহ ভাই, ওনারা নাই। এগুলো বিগ বিগ কোম্পানিগুলোকে আমি বললাম, ভাই আমার শোরুমে একদিন এক কাপ চা খেতে আসেন। সবাই এসে বলে, আরে ওয়া, তুমি তো ফ্যান্টাস্টিক কাজ করো, এত সাহস তুমি কিভাবে করলা? আমাদের সাহস তো করে ফেলছি, আমাদের প্রোডাক্ট নাই, কারণ প্রোডাক্ট আমরা দিব, উই ট্রাস্ট ইউ। এবং বিলিভ ইট, পরের দিন একদিনে আমার পুরো শোরুমে ডিসপ্লে হয়ে গেল সবার। কারণ তখন তো ডিসপ্লে ছিল না, সবাই তো ইম্পোর্ট করে এনে গোডাউনে রাখতো। গোডাউন থেকে তখন সবাই কিন্তু আমাকে প্রোডাক্টটা দিয়ে দিল। দেন আমি অফিসিয়ালি ওপেন করলাম, এবং আমার এক এক দিনের যে সেল ছিল, সেই সেলে কোনো দিনে আমার একদিনই নেট প্রফিট হইতো আমার 10 লাখ টাকা। মানে আমি রাত্রবেলা যখন হিসাব করতাম, আই এনজয়েড, যে কত সেল হয়েছে স্যার আজকে, এত কত, ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতাম যে আমার নেট প্রফিট প্রতিদিন না, অফকোর্স, মানে হিউজ প্রফিট করতাম আমি। এবং দেখেন এখানে কিন্তু বিনা পুঁজিতে, কারণ বিনা পুঁজিতেই কিন্তু করতাম। তার কারণ হচ্ছে আমি তো প্রোডাক্টটা তাদের কাছে রিপ্লেস করতাম। এবং আরেকটা উদাহরণ দেই, এই কোম্পানিটা মনে হয় এখনো আছে। আমি মানে অনেক সময় বলি যে এলিফ্যান্ট রোডে একটা কোম্পানি, আমার মনে হয় এখনো সে ব্যবসা করে, বাট ডেফিনেটলি হয়তো বেচারা খুব ভালো করতে পারে নাই। তো সে একটা শোরুম ওপেন করবে, তখন আমাকে বললো যে ভাই, ইতিমধ্যে আমি কিন্তু বাংলাদেশ কম্পিউটার সমিতির জয়েন্ট সেক্রেটারি হয়ে গেলাম, স্বাভাবিকভাবে আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে। তো সে বললো, আমার শোরুমটা আপনি একটা ফিতা কাটবেন, আমি একটা শোরুম ওপেন করতেছি। ঠিক আছে, তার শোরুমটা ওপেন করতে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে সে ফ্ল্যাট বেড, তখন বাংলাদেশের প্রথম ফ্ল্যাট বেড স্ক্যানার সে নিয়ে আসছে, 2টা স্ক্যানার। তো আমি বললাম যে তুমি ফ্ল্যাট বেড স্ক্যানে তো সাহস করে নিয়ে, বলে ভাই একটু নতুন নামছে তো ভাবলাম যে নিয়ে যায়, এনে তো বিপদে পড়ছে। আমি কি বিপদে পড়ছে? বলে কেউ তো নিচ্ছে না। আমি তো আনলাম আরো 15-16 দিন আগে, অনেক জায়গায় অফার করছি, কিন্তু এটা তো কেউ নিচ্ছে না, একটু কস্টলি। তো আমি বললাম যে তখন তো আমার গাড়ি আছে, তুমি আমার গাড়িতে উঠিয়ে দাও, ইনভয়েসটা কালকে পাঠিয়ে দিও। তো আমি একটা রাফ একটা আইডিয়া নিলাম কত। তো সে আমাকে তখন বললো যে অ্যারাউন্ড 35-40 বা 40-40 হবে। আমি বলছি ঠিক আছে। তো আমি ফ্ল্যাট বেড স্ক্যানারগুলো বলো আমার গাড়িতে উঠাও, আমি বাসায় যাওয়ার আগে শোরুমে, আমার শোরুমে নামিয়ে দিলাম। পরের দিন সকালবেলা এসে আমার যে সেলস ম্যানেজার ছিল, তার নাম আসিফ, এখন সে ভালো পজিশনে আছে, আমি অ্যাপ্রিসিয়েট। তো আসিফ বললাম, আসিফ এই 2টা ফ্ল্যাট বেড স্ক্যানার নিয়ে আসলাম। বলে বস খুব ভালো কাজ করছেন, এগুলো তো ডিমান্ড আছে। আমি ওই বাচ্চারা বিক্রি করতে পারে না। বলে আমার না বিক্রি হয়ে যাবে 2 দিনে, আপনি ডিসপ্লে করে দেন।
তো কত আমি প্রাইস আমি বলতে পারবো না, আমার মনে হয় 75টা 76,000 হবে হুম। এই টাইপে তুমি বিক্রি করো আর কি। আমি তো একটা হিন্টস পাইছি 40টা। হুম। তো আমি বললাম যে কালকে এসে বা 2 দিন পরে ঠিক করবো প্রাইসটা, কারণ আমি তো ইনভয়েসটা এখনো পাইনি। হুম। তো 2-3 দিন পরে হঠাৎ করে দেখি যে স্ক্যানারগুলো নাই। আমি বলছি, আসিফ স্ক্যানারগুলো কোথায় গেল? বলে তো বিক্রি করে ফেলছি। আমি বলছি, কত বিক্রি করছো? বলে আপনারা বললেন 76,000। আর আমি একটু ভয় পেয়ে গেলাম যে আল্টিমেটলি আমি যেখান থেকে আনলাম ও যদি বলে আরো বেশি তাহলে আমার লস করতে হবে। তো আমি তারে আবার বললাম যে ভাই স্ক্যানারের বিলটা কি পাঠাবেন? বলে পাঠাবো। আমি বলছি, কত বিলটা এক্সাক্ট আমাকে বলবেন কত? বলল কত দিবে? 35 দিয়েন। আমি না আরেকটু কমান। আমি বললাম যে সে ভুল করতেছে আরকি তারা হুম। চেক করার জন্য। বলে তাহলে 30,000 করে দিয়েন, আমার কস্টিং 30,000, আমি বিক্রি করতে পারি না। তো আপনি তাহলে বুঝতেছেন যে কোন মানে মার্কেট হ্যাঁ, কিন্তু হ্যাঁ। কখন অপরচুনিটি কেউ জানে না। রাইট। স্টোরিটা শুনে অনেকে মনে করতে পারে যে সবুর ভাই ওয়াজ জাস্ট লাকি। সো তার লাইফে লাকি ঘটনা। বাট আমি বলব যে লেট আস লুক ব্যাক, যখন আপনার ৳১০,০০,০০০ ছিনতাই হইলো, মোস্ট অফ দ্যা মানুষ তখন কি হইতো? এই কষ্ট সামলাইতেই তার ১ মাস চলে যাইত। এইখানে ডিফারেন্সটা কোথায় হইছে যে আপনি সেই জিনিসটাতে আপনার যে থট প্রসেস, আপনি চিন্তা করলেন যে টাকা গেছে, অন্য কিছু তো যায় নাই। এই যে রাইট থট প্রসেস, আমি বলব যে ওইখান থেকেই তো ডিফারেন্সটা তৈরি।